হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমি শ্রীলঙ্কা নিয়ে যে আহ, মানে বিষয়গুলো আমি বলতে শুরু করেছিলাম, এটা হচ্ছে যার চতুর্থ পর্ব। কালকে আসবে পঞ্চম পর্ব এবং পার্ট 5-এ এই পোর্শনটা শেষ হয়ে যাচ্ছে। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্রীলঙ্কার বুদ্ধিজমের ওপর। বুদ্ধিজমের ওপর এই যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্ম শ্রীলঙ্কাতে পৌঁছলো কিভাবে, কার মাধ্যমে, এই জিনিসগুলো নিয়ে আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা থাকবে। দেখুন, শ্রীলঙ্কাতে বুদ্ধিজম নিয়ে বিশাল বড় আলোচনা করা যায়, তা সেটা নিয়ে অনেক জার্নাল আছে, অনেক কিছু থিসিস পেপার আছে, সেই সব জিনিস নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু আমি খুবই সামান্য ছোট্ট করে আমি আলোচনা করছি। কারণ যেহেতু শ্রীলঙ্কার কিছু ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আমি আলোচনা করেছি, যেমন বিভিন্ন রকমের ট্যুরিস্ট স্পট, তাদের সাংস্কৃতিক, আমাদের দেশ থেকে কি কি সাংস্কৃতিক জিনিস সেখানে আদান প্রদান হচ্ছে সেগুলো, রাম সেতু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট শ্রীলঙ্কার ভারতের মধ্যে সংযোগ স্থাপনের জন্য, সেটা বুদ্ধিজম, এবং আগামীকাল যেটা থাকবে সেটা হচ্ছে ভারতের সঙ্গে ইন্দো শ্রীলঙ্কা কোলাবোরেশনে যে যে সিনেমাগুলো মোটামুটি ভাবে আসছে, বা শ্রীলঙ্কার প্রথম সিনেমা, এই ধরনের জিনিস। কারণ আফটার অল দিনের শেষে আমার চ্যানেলটা কিন্তু একটা এন্টারটেনমেন্ট পারপাসে এই চ্যানেলটাই আসছে। তো এই সমস্ত যে এগুলো এক এক ধরনের এন্টারটেনমেন্ট, কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে মুভির কথা যদি উল্লেখ না থাকে তাহলে যেন কোথাও জিনিসটা একটু অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি এই সেগমেন্টটাকে আমি 5টা ভাগে ভাগ করেছি। তো আমি এখন চলে আসি যে বুদ্ধিজমের শ্রীলঙ্কাতে পৌঁছলো কি করে। আমরা যদি বলি যে বুদ্ধিজম শ্রীলঙ্কাতে পৌঁছেছে সম্রাট অশোক। আমি বলেছিলাম আগে যে সম্রাট অশোকের সঙ্গে আমাদের দেশের বিখ্যাত মহান মানে রাজাদের মধ্যে, যে মানে যতজন মহান রাজা আছে তাদের মধ্যে অন্যতম হলেন অশোক, সম্রাট অশোক। তিনি কলিঙ্গ জয়ের পরে পরবর্তীকালে যে তিনি বৌদ্ধ ধর্মের প্রতি যে তিনি আকৃষ্ট হয়েছিলেন এটা আমরা সবাই জানি, এবং তিনি এই বৌদ্ধ ধর্মের মানে যে পথটা, সেই পথটা তিনি পছন্দ করতেন। তো বৌদ্ধ ধর্মের পথ হচ্ছে সবসময় মধ্যম পন্থায় বিশ্বাস করা, যে অষ্টাঙ্গিক মার্গ আছে বৌদ্ধ ধর্মে, যে অষ্টাঙ্গিক মার্গে চলা, যে এই যেমন অষ্টাঙ্গিক মার্গ বলতে যেমন ওই সৎ বাক্য, সৎ চিন্তা, এই ধরনের যে জিনিসগুলো, সেই পথে সম্রাট অশোক কিন্তু চলতে শুরু করেছিলেন, এবং তাকে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত করা, মানে পরিণত তিনি হয়েছিলেন কলিঙ্গের যুদ্ধের পরে। মানে তিনি একটা টাইম ছিল তিনি এইসব শান্তির বাণী বা এই ধরনের মানে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকবেন তিনি, মানে তিনি ব্লাড দেখবেন না, তিনি ঈশ্বরের অত বেশি মানে অশোক যে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের আগে যে খুব বেশি যে ঈশ্বরে যে উনি খুব বেশি বিশ্বাস করতেন, এরকম কিন্তু কোনো তথ্য আমি পাই না, আমি পাইনি, হতে পারে হয়তো সেরকম কিছু জানা থাকলে আপনারা বলতে পারেন। কিন্তু এই কলিঙ্গের যুদ্ধের পরে তার মধ্যে একটা সাডেন চেঞ্জ আসে। এই সাডেন চেঞ্জটাই হচ্ছে যে সম্রাট অশোক থেকে মানে চণ্ডাশোক, তাকে মানে তার রাগটা ছিল মানে চণ্ডালের মতো রাগ তার ভেতরে, সেখান থেকে তিনি ধর্মাশোকে পরিণত হন। তো এই বিশাল বড় ট্রান্সফরমেশনটা কিন্তু অশোকের জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো এবার তিনি যেটা ঠিক করলেন যে নিজের দেশে তো কলিঙ্গ জয়ের পরে তো নিজের দেশে সমস্ত কিছু বিজয় তো হয়েই গেল, এরপর তাকে বিদেশে যেতে হবে। বিদেশে মানে তিনি টার্গেট করলেনই শ্রীলঙ্কাকে। তো শ্রীলঙ্কাকে টার্গেট করলেন তিনি কিভাবে করলেন, তো তিনি শ্রীলঙ্কাকে, শ্রীলঙ্কাতে তার ছেলে এবং মেয়ে দুজনকেই তিনি পাঠান, তার ছেলে মহেন্দ্র এবং মেয়ে সঙ্গমিত্রা। এদের দায়িত্বই ছিল কিছু বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ে সেখানে গিয়ে মানে শ্রীলঙ্কাতে এসে আর কি বৌদ্ধ ধর্মের প্রচার করা। তো এখানে এই জিনিসগুলো পুরোপুরি দীপবংশ এবং মহাবংশ, এই অশোক সম্রাট অশোক আসার আগে পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো মানে দীপবংশ এবং মহাবংশে কিন্তু লেখা আছে। সম্রাট অশোক আসার পর থেকে কিন্তু সমস্ত জিনিস শ্রীলঙ্কার চেঞ্জ হতে থাকে। এবার দীপবংশ মহাবংশটা কি জিনিস, এই আমাদের দেশের যেরকম রামায়ণ মহাভারত, শ্রীলঙ্কারও সেরকম দীপবংশ এবং মহাবংশ। দীপবংশ 14th সেঞ্চুরি বিসিতে লেখা হয়েছে, 4th বিসিতে লেখা হয়েছে, এবং মহাবংশ হচ্ছে 6th মানে ষষ্ঠ 6th সেঞ্চুরি বিসিতে ওটা লেখা হয়েছে মহাবংশ। তো এখানে বিভিন্ন রাজা তারা কিভাবে এখানে
তারা শাসন করতেন, সেই এই সব জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। যেমন কিং বিজয়, রাজা বিজয়ের কথা এখানে খুব বেশিভাবে উল্লেখ উল্লেখ করা আছে। এছাড়া মহাসেনা, রাজা মহাসেনা, তার কথাও এখানে উল্লেখ করা আছে। এরা দুজন, দেখুন এনাদের সম্পর্কে অনেকেই জানবেন না, নতুন নতুন মনে হবে, কিন্তু এনারা দুজন হলেন সেই সময়কার, মানে কি বলবো, যে শ্রীলঙ্কার যে প্রাচীন সময়ের, মানে তারা হলেন কি, মানে পাইনিয়ার, পথপ্রদর্শক, এরকম ধরনের আপনারা বলতে পারেন তাদেরকে। এবার এই পথপ্রদর্শকদের মধ্যে আহ, মানে মানে কি বলবো, যে কার মানে পাওয়ার পাওয়ার বা শক্তি কারটা বেশি ছিল। আজকে সবসময় একটা জিনিস মাথায় রাখা দরকার, সবসময় যুদ্ধ করে জয়লাভ করলেই কিন্তু সবসময় আমি খুব পাওয়ারফুল, আমি সবসময় হুঙ্কার মারছি, নয় হুঙ্কার মারছি নয় টঙ্কার মারছি, হ্যাঁ, তো এইটা করে সবসময় বোঝানো যে আমি খুব পাওয়ারফুল, সেটা কিন্তু নয়। মানে এই যে ধর্ম প্রচার, বিভিন্ন দেশে গিয়ে গিয়ে যে যে ধর্ম প্রচার, তাদের সঙ্গে কমিউনিকেশন করা, শুরুতে হয়তো কমিউনিকেশনটা ঠিকঠাক হবে না, বা সবসময় হয়তো লোকে যে অ্যাপ্রিসিয়েট করবে সেটা নয়, কিন্তু তারপর ধীরে 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 যে সেখানে গিয়ে যে লোকের সঙ্গে কমিউনিকেট করা, সেটা সেটাও কিন্তু এক ধরনের শক্তির প্রদর্শন। সেটা সেটা এক ধরনের না, ওটাও শক্তির প্রদর্শন। তো তো এই ধরনের জিনিস সম্রাট অশোক তিনি মানে করেছিলেন কলিঙ্গের যুদ্ধের পরে। তো এখানে আমি দুটো জায়গাকার কথা উল্লেখ করব, একটা হচ্ছে ডাম্বুলা শহর, আর একটা হচ্ছে কলম্বো। কলম্বোতে একটা 150 বছরের পুরনো, 120 বছরের পুরনো একটা বৌদ্ধ মঠ আছে, সেটা নিয়ে কথা বলবো, সেখানকার আর্কিটেকচার নিয়ে কথা বলবো। এবং ডাম্বুলা শহরে মানে এখানে গোল্ডেন বুদ্ধা সেটা আছে, তো সেটা নিয়ে আমি কথা বলবো। তো এইটা হচ্ছে ডাম্বুলা শহর। তো সেই শহরে যে যে ভাবে, এটা হচ্ছে আপনারা পিকচারটা দেখে বুঝতে পারবেন যে পাথর কেটে কিন্তু এটা করা হয়েছে। এর যে স্ট্রাকচারটা, এই যে আর্কিটেকচারটা, এটা কিন্তু ইন্ডিয়ান চাইনিজ আর্কিটেকচারের ওপর বেস করে কিন্তু করা হয়েছে। কেন হয়েছে এই আর্কিটেকচারটা আমি পরে আপনাদেরকে দেখাবো। তো এই আর্কিটেকচারের উপর বেস করে এই যে পিকচারটা অসাধারণ সুন্দর লাগছে। চতুর্দিকে দেখুন পাথর, পাথরের মাঝখানে সাদা মন্দির, মানে খুবই ভালো লাগছে দেখতে। এই মন্দিরের ভেতরে এইরকম একটা বুদ্ধ মূর্তি আছে, গোল্ডেন টেম্পল আমরা যেটাকে বলছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এর ভেতরে সোনার বুদ্ধ মূর্তি আছে। এবং এই যে গুহা, এই যে মন্দিরের ভেতরে যে গুহা, কটা গুহা আছে, 80টা গুহা আছে, তার মধ্যে 5টা গুহা হচ্ছে খুব ইম্পর্টেন্ট গুহা। এবং এখানে এত যত্ন করে এটা বানানো হয়েছে, মানে আনবিলিভেবল। 1,500-এর ওপর পেইন্টিং আছে এই মানে এই গুহার দেয়ালে। 1,500, মানে 1,500-এর ওপর পেইন্টিং আছে। তো এই জিনিসগুলো কিন্তু মানে বেশ, মানে খুবই ইন্টারেস্টিং এই জিনিসগুলো। মানে আমার আমার যদি কোনোদিন ক্ষমতা থাকে, আমি ডেফিনেটলি আমি এখানে যাওয়ার একবার তো চেষ্টা করব। তো যাই হোক, এরপর যদি আমরা চলে আসি গঙ্গা রামায়া বুদ্ধিস্ট টেম্পলে, তবে তার আগে আমরা আর আর কয়েকটা জিনিস একটু দেখে নিই। সেটা হচ্ছে আপনারা ডান দিকে দেখুন যে কিছু বুদ্ধ মূর্তি আছে। এটা হচ্ছে ওই গঙ্গা রামায়া বুদ্ধিস্ট টেম্পলেরই একটা পার্ট। এই পার্টে এইখানেই আর কি, এই পোর্শনটা দেখলে বোঝা যায় যে সত্যি সত্যি এটা ইন্দো চায়না আর্কিটেকচারের উপর বেস করে এটা করা হয়েছে কিনা। এবং আপনারা যে মূল যে মানে বাঁদিকে দেখুন যে মূল যে আর কি বিল্ডিংটা, সে বিল্ডিংটাও দেখুন ওই ইন্দো ইন্দো চায়না আর্কিটেকচারের আকারেই কিন্তু এটা বানানো। এবার আপনারা আর্কিটেকচারটা দেখুন। এই আর্কিটেকচারটা হচ্ছে, যেটা আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইন্দো চায়না আর্কিটেকচার। তো এই এই ধরনের আর্কিটেকচার নর্মালি দেখা যায়। আর চীনে তো এটা হচ্ছে চীনের কোনো মানে ইন্দো চায়না আর্কিটেকচারই, কিন্তু এখানে চায়নার প্রভাবটা বেশি, কারণ যেহেতু বিল্ডিংটা, এই বিল্ডিংটা, এইগুলো আমাদের দেশের মনেস্ট্রির বিল্ডিং নয়, এটা চীনেরই মনেস্ট্রির বিল্ডিং। তো এইটা এখানে দেখানো হয়েছে। তো এই এই যে আর্কিটেকচার গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আমি আগেও বলেছি যে এই গঙ্গা রামায়া বুদ্ধিস্ট টেম্পলটা 120 বছরের পুরনো
120 বছরের পুরনো, মানে জাস্ট ইমাজিন করুন কত পুরনো এটা, তার উপর দিয়ে কত রকমের ন্যাচারাল ক্যালামিটিস হয়েছে, এত কিছু হয়েছে, তারপরেও কিন্তু টেম্পলটা কিন্তু দিব্যি আছে। মানে এগুলো হচ্ছে মেনটেনেন্সের ব্যাপার। তো এটাই ছিল আমার ভিডিও, আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।